Assalamu alaikum wa rahmatullah. Welcome my dear learners our today's session. I hope you all are well and enjoying your time. We are doing fantastic and trying to take your classes as early as possible, and you know, as welcome my dear learners our today's session. As we are in a mental stress and our school was closed, and you know grammar is a tough one, especially English grammar, but you are doing fantastic and enjoying the classes. I hope inshallah today we will enjoy a new session that is on right form of verb. You have had idea about the form of verb in your previous classes from class 6 to 8, and today inshallah I will discuss about you how we use form of verb, especially in your grammatical item right form of verb, and the mark distribution is that only 5 mark will allotted for right form of verb, and you will have 10 gaps. So today let's see the first one in the board. I wrote here I be so happy. Can you see? দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, for your better understanding I am telling in Bangla. I be so happy. Here the word be, অর্থাৎ এখানে বক্সে কি শব্দ দেয়া আছে? be লেখা আছে. So look here, I wrote there are 24 auxiliary verb, মানে 24টা auxiliary verb আছে। কতটা? 24টা। তাহলে 24 auxiliary verb এর মধ্যে হচ্ছে am, is, are, was, were, এই ভার্ব গুলো হচ্ছে টু বি ভার্ব। কি ভার্ব? কি ভার্ব? টু বি ভার্ব। আচ্ছা, টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর এই শব্দগুলো হচ্ছে যে দেখো মডেল অক্সিলারি ভার্ব, সেগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওট টু, ইউজ টু, গোয়িং টু, নিড, ডার, মাস্ট। এই শব্দগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এই যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের গ্যাপ ফিল আপ করবো, তখন ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া অর ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্লিয়ার আইডিয়া অফ ফর্ম অফ ভার্ব অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ভার্ব, মানে অর্থাৎ ভার্বের ধরনটা কি কি ধরনের ভার্ব আমরা সাধারণত ব্যবহার করি সেটা যেমন জানা দরকার, এবং ভার্বের যে ফর্ম, কয় ধরনের ভার্ব ট্রান্সফর্ম হতে পারে, কোন কোন ফর্মে ভার্ব ট্রান্সফর্ম হতে পারে, এটার সম্পর্কেও তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে এই হলো টোটাল 24টা অক্সিলারি ভার্ব, যেগুলো আমরা সাধারণত রাইট ফর্ম অফ ভার্বের গ্যাপ ফিল আপ করার ক্ষেত্রে আমাদের লাগে এবং আমরা সেই ভার্বগুলো ব্যবহার করি। আচ্ছা, এবার আমি নিচে দেখো এখানে লেখানোর চেষ্টা করছি, একটু দেখা যাচ্ছে সবার? নিচে আমি লিখেছি দেখো V1, V2, V3, V4, V5, V6। তার মানে হচ্ছে মানে 6 ধরনের ভার্বের ফর্ম আছে। কয় ধরনের ফর্ম আছে? মানে ভার্বের ফর্ম টোটাল কয়টা? 6টা। তাহলে V1 যেটাকে আমরা বলবো সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম সেটা? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, V2 যেটা সেটা হলো ভার্বের পাস্ট ফর্ম। V3 যেটা সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। V4 যেটা সেটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল। V4টাকে আমরা কি বলবো? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কেমন জিনিস? মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি অ্যাডিং উইথ প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত থাকবে তখনই সেটা হয়ে যাবে প্রেজেন্ট। আমি আবার বলতেছি, খেয়াল করো যে প্রেজেন্ট ফর্মের সাথে কিসের সাথে? প্রেজেন্ট ফর্মের সাথে যখন কি যুক্ত হবে? আইএনজি যুক্ত থাকবে, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে আমরা V4 বলি। এরপরে হচ্ছে V5। আগামীকাল তোমাদের 4 নভেম্বর শ্রী শ্রী শ্যামা পূজা, তাই না? বন্ধ থাকবে শনিবার থেকে। আর যারা এই যে আইডিয়া আর এই যে জন্মসনদ নিয়ে আসছেন তারা দিয়ে দেবে শনিবারের মধ্যে, অবশ্যই সবাই দিয়ে। আচ্ছা, V5 হচ্ছে ইনফিনিটিভ, যেটাকে আমরা বলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কথা বলো না। তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাও কিন্তু একটা ভার্বের ফর্ম, যেটাকে আমরা বলি V5।
মানে আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে কখনো যদি V5 লিখি তাহলে তুমি বুঝে নিবা যে আমি এটার দ্বারা বুঝেছি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে হচ্ছে V6 যেটাকে আমরা বলি, সেটি হলো যে উইল অথবা শ্যাল প্রেজেন্ট ফর্মের পূর্বে যখন যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে ভার্বের ফিউচার ফর্ম। তার মানে আমরা তোমাদের মনে আছে কিনা আমরা স্ট্রং ভার্ব উইক ভার্ব করছিলাম, মনে আছে না? সেখানে আমরা ভার্বের ফর্ম দেখছিলাম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট ফিউচার ফর্মও সেটা কোনটা? এই যে V6। তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, ভার্বের কি ফর্ম আছে? ফিউচারও একটা ফর্ম ভার্বের আছে, সেটাকেই আমরা বলছি V6। তাহলে এই হলো টোটাল 6টা ফর্ম সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এই যে এই গ্যাপগুলো যখন ফিল আপ করবো একটু খেয়াল করো, ব্র্যাকেটে আমি বি লিখছি। রাইট ফর্ম অফ ভার্বে ক্লাস 6 থেকে ক্লাস 7 পর্যন্ত 6, 7 এদের রাইট ফর্ম ভার্বগুলোর গ্যাপ আসবে হলো এই পাশেই শব্দ দেয়া থাকবে। এই খেয়াল করো, তাহলে 6 এবং 7 এর রাইট ফর্ম ভার্বের গ্যাপের এই মানে গিভেন ওয়ার্ডটা পাশে দেওয়া থাকবে। আর তোমাদের ক্লাস 9 এর যেটা সেটা এই গ্যাপটা কোথায় থাকবে? বক্সে দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে? এখন বক্সে যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দটার মানে যখন আমরা রাইট ফর্ম ভার্ব করব, আমি আবার বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো, যখন আমরা রাইট ফর্ম ভার্বের গ্যাপ করব তখন উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ডস অ্যান্ড মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বক্সে যে শব্দগুলো দেয়া থাকবে সেই শব্দগুলোর অর্থ আমি আগে ক্লিয়ার বোঝার চেষ্টা করতে হবে। ধরো লেখা আছে কাম, লেখা আছে ডু, লেখা আছে সাপোজ মনে করো ব্রেক, লেখা আছে মনে করো শুধু বি লেখা আছে, কোথাও লেখা আছে টু হ্যাভ লেখা আছে, কোথাও লেখা আছে ক্যান, কোথাও লেখা আছে কুড। তো এই যে শব্দগুলো বাক্যে দেয়া থাকবে সেই শব্দগুলোর অর্থ আমি আগে নিশ্চিত হব, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যেহেতু গ্যাপ ফিল আপ করতে হবে আমাকে প্রায় 10টা, কতটা মানে রাইট ফর্ম ভার্বের গ্যাপ ফিল আপ করতে হবে 10টা। তাহলে ইউ হ্যাভ টু মেক প্ল্যান ফার্স্ট। তোমাকে আগে পরিকল্পনা করতে হবে যে হুইচ ওয়ার্ড উইল বি সেট আর হুইচ ওয়ার্ড উইল সেট ইন দিস গ্যাপস, যে কোন কোন গ্যাপে কোন কোন শব্দগুলো বসাবো। আগে ইউ হ্যাভ টু মেক প্ল্যান, প্রথমে পরিকল্পনা করবা যে এ নাম্বারে এই শব্দটা বসবে, বি নাম্বারে এটা, সি নাম্বারে এটা, ডি নাম্বারে এটা, এইভাবে এ থেকে যে পর্যন্ত আগে তুমি খসড়া একটা রাফ একটা প্ল্যান করবা উত্তর লেখার আগেই। অবশ্যই সেটা উত্তর লেখার মানে খাতায় এক্সিকিউট করার আগে, খাতায় লেখার আগে তুমি মনে মনে একটা প্ল্যান করবা যে হ্যাঁ এই গ্যাপে এই শব্দটা, এই গ্যাপে এই শব্দটা। কেন এটা করব আমি মনে মনে কেন করব মানে পূর্বে কেন করব? পূর্বে এই কারণে করব, যখন আমরা টিচাররা যখন খাতা দেখি আমরা দেখি অনেক শিক্ষার্থী এ নাম্বার লিখছে একটা শব্দ কাটিয়ে আবার আরেকটা শব্দ লিখছে, আবার কাটিয়ে আবার আরেকটা শব্দ লিখছে। মানে সে দেখা গেছে যে এ বি অথবা সি নাম্বারে কাটাকাটি করাতে রাইট ফর্ম ভার্ব মানে দেখতেও যেমন বিশ্রী দেখাচ্ছে, একটা শব্দ একবার লিখে কেটে আবার আরেকটা শব্দ লিখছে, দেখতেও খারাপ দেখাচ্ছে। কি বুঝতেছে আমার কথা? তাহলে যেহেতু তোমার হাতের লেখা তোমার নাম্বার পাওয়ার একটা বড় মাধ্যম, কি বলো? তুমি তোমার হাতের লেখা যত ফ্রেশ হবে, যত ক্লিন হবে, যত সুন্দর হবে, শিক্ষক তত তোমার নাম্বার দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত হবে। শিক্ষক যখন তোমার লেখা ঠিকভাবে বুঝতে পারবে না তখন চাইলেও মন থেকে অনেক সময় নাম্বার আসবে না। যদিও তুমি অনেক সুন্দর লিখছো কিন্তু বানান কাটাছেড়া দেখতে বিশ্রী দেখাচ্ছে, তখন কিন্তু স্যার উৎসাহিত হবে না। এই কারণে আমরা খাতায় যতটুকু লিখবো সেই লেখাগুলো যাতে স্পষ্ট হয়, আর এই কারণে আমাকে আগে প্ল্যান করতে হবে। কি করতে হবে? যে আমি কোন গ্যাপে কোন কোন শব্দটা বসাবো। তাহলে যখন তুমি প্রি প্ল্যান করবা তখন কিন্তু অলরেডি তোমার কোনো কোনো শব্দ দেখবা যে সি নাম্বারটাতে তুমি যে শব্দটা ভাবছিলা সেটা হয়তো এফ নাম্বারে আরো অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তাই না? তাহলে তখন মনে মনে যে প্ল্যানটা করতেছো সেখানে তুমি রিয়ারেজ করে নিতে পারলা। কিন্তু যদি তুমি খাতায় লিখলা তাহলে আবার ওই কাটাছেড়া করে রিয়ারেজ করতে হবে, তখন দেখতেও খারাপ। তাহলে আগে মানে সব থেকে ভালো হয় রাইট ফর্ম ভার্ব যে প্যাসেজটা দেওয়া থাকবে এটা একবার পড়া, কোন শব্দটা কোন কোন গ্যাপে তুমি বসাবা এটা প্ল্যান করা। খসড়া প্ল্যান হয়ে গেলে এরপরে তুমি উত্তর লেখা শুরু করলা। কি বুঝতেছো আমার কথা? প্ল্যান ছাড়া উত্তর লেখা শুরু করলে হবে কি, তখন এই একই জিনিস আবার লিখতে হবে, আবার কাটতে হবে, দেখতেও বিশ্রী দেখাবে। এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ রাইট ফর্ম ভার্বে, যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বক্সে যে শব্দটা দেয়া আছে সেই শব্দটা মনে হয় 100% পরিবর্তন হবে। মানে আমাদের একটা মেন্টালিটি থাকে মানে কি শব্দ দিছে মানেই পরিবর্তন করতে হবে। সূত্র অনুসারে কখনো কখনো যে শব্দটা বক্সে দেয়া আছে সেটা পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। কি বুঝতেছো আমার কথা? তাহলে ইট ডিপেন্ডস অন দ্য রুলস। এখন তুমি যদি মনে করো যে বক্সের শব্দ দিছে মানে এনে পরিবর্তন করতে হবে, বিষয়টা কি এরকম?
বুঝতেছে আমার কথা? তাহলে বক্সে শব্দ দেওয়া থাকলেই যে পরিবর্তন করতে হবে এমন না, ইট ডিপেন্ডস অন দ্য গিভেন রুলস। যে ওই শব্দটা যে রুলসের মধ্যে পড়বে সেই রুলস যদি অ্যালাউ করে, হ্যাঁ ভার্বটা চেঞ্জ হবে তো হবে, ভার্বটা চেঞ্জ হবে না তো হবে না। তার মানে ভার্ব চেঞ্জ হবে কি হবে না সেটা নির্ভর করবে বক্সে প্রদত্ত শব্দটার উপর এবং গ্যাপে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনের উপর। এক, তাহলে আমরা আমার মনে হয় এই রাইট ফর্ম ভার্বের বেসিক যে কথাগুলো জানলাম, যে আমরা কিভাবে রাইট ফর্ম ভার্বের গ্যাপগুলো ফিল আপ করবো। তাহলে বক্সে প্রদত্ত শব্দগুলোর অর্থ জানবো, আমরা পুরো প্যাসেজটা একবার একটু পড়ে নিব, কোন শব্দ কোন গ্যাপে বসাবো সেটা নিশ্চিত হব। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রাইট ফর্ম ভার্ব গ্যাপ ফিল আপ করতে গেলে গ্যাপের পূর্বের অথবা পরের শব্দটাই তোমাকে কি করতে পারবে, ধারণা দিতে পারবে যে এখানে এই ভার্বটার সাথে কি আইএনজি যুক্ত হবে, নাকি সন যুক্ত হবে, নাকি মেন যুক্ত হবে, নাকি ইডি যুক্ত হবে, নাকি এস যুক্ত হবে, নাকি ইএস যুক্ত হবে, অথবা নাকি এই ভার্বটা যা আছে তাই থাকবে। সেটা গ্যাপের পূর্বের অথবা পরের শব্দটা বলে দিতে পারে। একটা উদাহরণ দেই, খেয়াল করো সবাই, গল্প বলবো। মনে করো সিফাত হারায় গেছে, মনে করো আর কি হারায় গেছে বলতে সে স্কুলে আসছে, ভালো করে খেয়াল করো, স্কুলে আসছে, এখন সে বাড়িতে গিয়ে পৌঁছে নাই এখনো। তার মা প্রথমে মনে করো কল দিল আসিফকে, কিরে বাবা দুইজন তো একসাথে আসলি, হ্যাঁ দুইজন তো একসাথে আসলি, ভালো করে শোনো, যে কিরে বাবা তোরা তো দুইজন একসাথে আসলি বা একসাথে স্কুলে গেছো, এখন মানে সিফাত এখনো আসতেছে না কেন? তো তখন হয়তো আসিফ বললো যে আন্টি আমি তো দেখছিলাম মানে আমরা একসাথে আসছি, কিন্তু সে ওই বারারহাট বাজারে মানে ওই একজন মানে বললো যে ওর নানি নাকি খুব অসুস্থ, এই কি যেন একজন লোক দাঁড়াচ্ছিল, বললো যে তোমার নানি অসুস্থ, তোমার নানি তোমাকে যাইতে বলছে, আমি লোকটা চিনি না, এরকম দেখছি আর কি। অথবা মনে করো আসিফ যদি এটা না বলে যে না আন্টি আমরা তো একসাথেই টিফিন পর্যন্ত একসাথেই ছিলাম, এরপরে তো আমি চলে আসছি আন্টি আমি জানি না, তাহলে মনে করো সে তৌফিককে জিজ্ঞেস করলো, এই তৌফিক কি খবর, তুমি দেখছো কিনা যে তোমরা তো একই বেঞ্চে বসছিলা? তৌফিক বলে যে হ্যাঁ আন্টি আমি দেখছি, সে বলছে ওর নানি নাকি অসুস্থ, নানি বাড়িতে। তখন তার নানিকে কল দিবে না, হ্যাঁ কি খবর মা, ভালো আছে না? ভালো, আপনার ওখানে সিফাত গেছে, এই মাত্র আসলো। তার মানে হচ্ছে, ভালো করে খেয়াল করে, তার মানে এই সিফাত হারায় গেলে প্রথমে নিকট আত্মীয় যারা আছে, তার নিকটে যারা বসছিল, তার সাথে সবসময় যারা চলে, তার কাছে আগে যাবে না, তোমাদের সবার কাছে আগে আসবে। মানে তার সাথে যারা সবসময় ছিল, ওই বেঞ্চে যারা ছিল তাদেরকে আগে জিজ্ঞাসা করবে, বা হয়তো যাওয়া আসার পথে দুজনে একসাথে যায় এরকম যারা আছে তাদেরকে আগে জিজ্ঞাসা করবে। তারপরে সে বলতে না পারলে আরেকজন, এইভাবে আরেকজন, এরপরে পুরো ক্লাস, না হলে স্যারদেরকে, না পাইলে থানায়, বিভিন্নভাবে এই খোঁজগুলো নেওয়া যাবে। বুঝতেছো আমার কথা? তো আরো সহজ করে যদি বলি, মনে করো এটা একটা ব্রেঞ্চ, এইটা একটা ব্রেঞ্চ মনে করো, এই ব্রেঞ্চে এখানে এই তিনটা সিট আছে, এখানে ফার্স্ট ক্যাপ্টেন, এখানে সেকেন্ড ক্যাপ্টেন, এখানে থার্ড ক্যাপ্টেন বসে, তাই না? ভালো করে খেয়াল করো। এখন এই ফার্স্ট ক্যাপ্টেনও আছে, থার্ড ক্যাপ্টেনও আছে, এখানে সেকেন্ড ক্যাপ্টেন নাই। এখন কিন্তু মানে নাই বলতে এটা ফিক্সড না, মানে এখানে যে প্রতিদিন বসে এমন, এখানে ফার্স্ট ক্যাপ্টেন বসছে, এখানে থার্ড ক্যাপ্টেন বসে, এটা এখন সেকেন্ড ক্যাপ্টেনও বসতে পারে, অন্য যে কেউ বসতে পারে। এখন এখানে ব্যাগ আছে, কি আছে? ব্যাগ এখানে কে যেন রাখছে, ব্যাগ রাখছে, কিন্তু ব্যাগের ভিতরে কোনো বইটই নাই, কোনো চিহ্নও নাই। এখন ধরো তুমি গিয়ে জিজ্ঞেস করলা, দোস্ত এখানে কে বসছে রে? তখন ও বললো যে ভাই আমি তো জানি না। তখন একে জিজ্ঞাসা বললো যে ভাই এখানে কে বসছে রে? আমি জানি একটা ছেলে ব্যাগ রেখে গেল, সম্ভবত আব্দুর রহমান। তো আচ্ছা ঠিক আছে, তাহলে সে পিছনে রাখলো। তার মানে এই গ্যাপে কে বসবে সেটা হয় সামনেরটা বলতে পারলো, না হলে, বুঝতেছে আমার কথা? তাহলে গ্যাপের শব্দটার সাথে আইএনজি যুক্ত হবে, নাকি ইডি যুক্ত হবে, নাকি এস বাই এস যুক্ত হবে, সেটা কারা বলতে পারবে? গ্যাপের পূর্বের অথবা পরের শব্দটা। এখন গ্যাপের পূর্বের অথবা পরের শব্দটা বলতে পারলো না, তাহলে পুরো বাক্যটা না পড়লে তার পরের বাক্যটা কেউ না কেউ কিন্তু তোমাকে ধারণা দিতে পারবে যে গ্যাপের এই শব্দটা কোন টেন্সে হবে, গ্যাপের শব্দের সাথে এস যুক্ত হবে কি হবে না, না হলে কি যুক্ত হবে। কি বুঝতেছো আমার কথা? তার মানে গ্যাপ ফিল আপ করতে গেলে গ্যাপের পূর্বের এবং পরের শব্দের হেল্প আমাদের দরকার আছে কিনা? গ্যাপ ফিল আপ করতে গেলে গ্যাপের পূর্বের এবং পরের শব্দের হেল্প আমাদের যেমন লাগবে, বক্সের যে শব্দটা দেওয়া আছে সেটার অর্থ জানতে হবে, পাশাপাশি হলো ওই বাক্যর ওই প্যাসেজটা পড়ে প্যাসেজটা কি সম্পর্কে দেওয়া আছে সেটি নিশ্চিত হইতে হবে। তাহলে আমরা এবার মনে করো নিশ্চিত হলাম, এবার আমরা শুরু করব। দেখো যে সাবজেক্টের পরে বি লেখা আছে, তারপরে লেখা আছে সো হ্যাপি। তাহলে বি দ্বারা আমরা কয়টা ভার্বকে বুঝি? 5টা ভার্বকে বুঝি। কয়টা ভার্বকে বুঝি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন আমি এম, ইজ আর ওয়াজ আর এর কোন শব্দটা বসাবো সেটা কিন্তু নির্ভর করবে কিসের উপর? এম, ইজ আর ওয়াজ আর এর উপর। এম, ইজ আর ওয়াজ আর আছে, এই শব্দটা
আমরা বসাবো সেটি নির্ভর করবে বাক্যের টেন্স ওয়ার্ডের উপর। কিসের উপর? কথা বলা, কিসের উপর? টেন্স ওয়ার্ড। টেন্স ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? এখন মানে যেটাকে আমরা ইন্ডিকেটরস বলি আর কি। ইন্ডিকেটরস হচ্ছে টেন্স ইন্ডিকেটর। যেমন ধরো লেখা আছে ওয়ান্স, কি লেখা আছে? তাহলে ওয়ান্স শব্দটা কোন টেন্সকে নির্দেশ করতেছে? পাস্ট টেন্সকে নির্দেশ করতেছে। ইয়েস্টারডে কোন টেন্সকে নির্দেশ করতেছে? ইয়েস্টারডে পাস্ট টেন্সকে নির্দেশ করতেছে, তাই না? তারপরে হচ্ছে মনে করো টুডে, বা অথবা মনে করো ইউজুয়ালি অথবা নরমালি, হ্যাঁ, এই শব্দগুলো, অথবা জেনারেলি, এই শব্দগুলো কোন টেন্সকে নির্দেশ করতেছে? প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতেছে। তার মানে এই বাক্যের মধ্যে কি কোনো টেন্স ইন্ডিকেটর আছে, কোনো শব্দ আছে যেটার দ্বারা টেন্স বোঝা যায়? আই অ্যাম সো হ্যাপি, এখন আমি এখন হ্যাপি, আগে হ্যাপি ছিলাম, এরকম কোনো নির্দেশনা কিন্তু এইরকম কোনো শব্দ এই বাক্যে দেয়া নাই। তো যেহেতু এরকম কোনো শব্দ এই বাক্যে দেয়া নাই, ভালো করে বুঝো, সেহেতু আমি বি শব্দটার দ্বারা এমন লিখতে পারবো, ইজও লিখতে পারবো, আরও লিখতে পারবো, ওয়াজও লিখতে পারবো, ওয়ারও লিখতে পারবো। কিন্তু এই পাঁচটার কি পাঁচটাই আমরা লিখতে পারবো না, যে কোনো একটা? তাহলে আমি লিখবো কোনটা সেটা নির্ভর করবে কিসের উপর? সেটা নির্ভর করবে এই সাবজেক্টের উপর। তার মানে আবারও বলতেছি, খেয়াল করো, ভার্ব যে আমরা বাক্যে বসাবো সেই ভার্বটা বসতে পারবে, বসবে কিসের ভিত্তিতে? সাবজেক্টের ভিত্তিতে। সাবজেক্টে বলবে যে আমি সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব বসাও, আমি প্লুরাল, এখানে প্লুরাল ভার্ব বসাও। তার মানে সাবজেক্টে তোমাকে একটা ইঙ্গিত দিবে যে আমি সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসবে। সেটাই আমরা এখন বুঝবো। তাহলে আই যেহেতু এখানে আছে, আই বলছে যে আমি সিঙ্গুলার, তাহলে তুমি সর্বোচ্চ অ্যাম বসাইতে পারবা, সর্বোচ্চ ওয়াজ বসাইতে পারবা। প্রেজেন্ট হলে অ্যাম বসাইতে পারবা, পাস্ট হলে ওয়াজ বসাইতে পারবা। কি বুঝতেছো আমার কথা? তাহলে পাঁচটা অক্সিলারি ভার্ব এখানে যদিও আছে, কিন্তু পাঁচটা অক্সিলারি ভার্বের মধ্যেই কিন্তু পাঁচটাই যে বসবে বিষয়টা এমন না। সেটা এমও বসতে পারে, সেটা ওয়াজও বসতে পারে আইয়ের সাথে। সেটা নির্ভর করবে সাবজেক্টের উপর। কিসের উপর? তাহলে যেহেতু এখানে সাবজেক্ট আই, তাহলে আইয়ের সাথে কে কে বসতে পারবে? অ্যাম বসতে পারবে অথবা ওয়াজ বসতে পারবে। অ্যাম বসতে পারবে, বাক্যটা প্রেজেন্ট হলে অ্যাম বসতে পারবে, আর বাক্যটা পাস্ট হলে। এখন এমন হলো যে স্যার বাক্যে এরকম টেন্স ইন্ডিকেটর কোনোটাই লেখা নাই, এবং রাইট ফর্ম ভার্ব সাধারণত তো প্যাসেজ আকারে আসে, কিন্তু এই রাইট ফর্ম ভার্ব মনে করো যে সেন্টেন্স আকারে আসলো, এ বি সি ডি এভাবে আসলো। সাপোজ যদি এ বি সি ডি আকারে আসে এবং পাঁচটা বাক্যের কোনো বাক্যের সাথে কোনো বাক্যের কোনো মিল নাই, কোনো কনসিকুয়েন্স নাই, তাহলে তুমি এবার এখানে ওয়াজ লিখলেও হবে, ইজ লিখলেও হবে। তখন কি করবা? মনে করো এমন পরিস্থিতি যে এখানে টেন্স নির্ণয় কোনো শব্দই নাই, যে যেটার দ্বারা আমি বুঝবো এটা ইজ অথবা ওয়াজ। মনে করো তুমি প্যাসেজ যখন রাইট ফর্ম ভার্বের প্যাসেজ করবা, তখন মনে করো সামনের বাক্যটা এমন ছিল যে আই হ্যাভ গট এ প্লাস ইন মাই জেএসসি এক্সাম, আই ড্যাশ সো হ্যাপি। তখন কি হবে? তখন ওয়াজ হবে, কারণ সামনের বাক্যে আমরা বললাম যে আমি জেএসসিতে এ প্লাস পেয়েছি, আর তাহলে সেই কারণেই আমি খুশি ছিলাম। বুঝতেছে আমার কথা? তো এরকম পূর্বের বাক্যটা যে টেন্স আমাকে ইঙ্গিত দিল যে আমি জেএসসিতে এ প্লাস পেয়েছিলাম, এই কারণেই আমি খুশি ছিলাম। পরের বাক্যটা হবে এই কারণেই আমি খুব খুশি ছিলাম। এখন ওই রকম পূর্বের অথবা পরের কোনো বাক্য নেই, প্রত্যেকটাই এবিসিডি দিয়ে আলাদা আলাদা বাক্য। তখন প্রেজেন্টও লিখতে পারবা, পাস্টও লিখতে পারবা। এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট অথবা পাস্টের যে কোনো একটা লিখবো, অথবা দুইটাই লিখবো, অথবা আরো সহজ করে যদি বলি প্রেজেন্ট লেখাই উত্তম। সেই এরকম ক্ষেত্রে প্রেজেন্ট লেখাই কি উত্তম। কি বুঝতেছো আমার কথা? তাহলে আমরা এখানে অ্যাম লিখতে পারবো অথবা কি লিখতে পারবো? আচ্ছা, তাহলে অ্যাম আর ওয়াজ আমরা এখন দেখবো কিছুক্ষণ পরে, যে কোন শব্দে কোন সাবজেক্টের সাথে কোন কোন ভার্ব বসে সেটা দেখবো। এরপরে দেখো দে আছে, দে ড্যাশ রিয়েলি গ্রেট, তাহলে কি হবে? তাহলে আর অথবা কি হবে এখানে? ওয়ার। যেহেতু দেটা প্লুরাল সাবজেক্ট, কি সাবজেক্ট? তাহলে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল বুঝো তো মোর দ্যান ওয়ান, মোর দ্যান, আর সিঙ্গুলার হচ্ছে মানে একজন, ওয়ান, শুধু অনলি ওয়ানকে বুঝাবে, সেটা হলো সিঙ্গুলার। তাহলে দে প্লুরাল নিঃসন্দেহে, এবং দের সাথে তাহলে হয় আর বসবে, না হলে কি বসবে? আর বসবে। আচ্ছা, তারপরে হি লেখা আছে, হিটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এখন এখানে আমি কি লিখবো? ড্যাশ মাই টিচার। তাহলে হি ইজ মাই টিচার হতে পারে, অথবা হি ইজ মাই টিচার, অথবা হি ওয়াজ মাই টিচার। দে ড্যাশ টু হ্যাভ এ প্ল্যান, তাহলে কি হতে পারে এখানে? আচ্ছা, এখানে আমি আবারও বলতেছি ইজ লিখবো আর ওয়াজ লিখবো, সেটা কিন্তু কিসের ভিত্তিতে লিখবো মনে আছে তো? সাবজেক্টের ভিত্তিতে না, টেন্সের ভিত্তিতে। মানে সাবজেক্টের ভিত্তিতে তো ইজ ওয়াজ আসলো, মানে টু বি মানে ইজ অথবা ওয়াজ আসলো, সেটা হি থাকার কারণে। যে হি থাকার কারণে হয় ইজ লিখবো, নাহলে
ওয়াজ লিখবো, কিন্তু এখন ইজ লিখবো না ওয়াজ লিখবো সেটা পূর্বের অথবা পরের বাক্য অনুসারে যদি আমি ওই বাক্যের টেন্স নির্ণয় করতে পারি, অথবা ওই বাক্যের শেষে মনে করে লিখলো হি ড্যাশ এ টিচার, হি ড্যাশ মাই টিচার ওয়ান্স লেখা আছে, এখানে মনে করো কি লেখা আছে যে সে একসময় আমার শিক্ষক ছিলেন, তাহলে ওয়ান্স লেখা থাকলে তখন তো আমি অটোমেটিক বুঝে গেলাম যে ভাবটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। বুঝতেছো আমার কথা? আচ্ছা, এরপরে দে ড্যাশ এ প্ল্যান, তাহলে কি হবে টু হ্যাভ লেখা আছে, কি লেখা আছে টু হ্যাভ দ্বারা ওই যে তিনটা ভাবকে বোঝায়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ। বুঝতেছো আমার কথা? তাহলে আমি এখন টু হ্যাভ দ্বারা কোনটা নিব, এখানে হ্যাভ নিব না হ্যাজ নিব না হ্যাড নিব সেটা নির্ভর করবে। এখন আমি যদি লিখি দে হ্যাভ এ প্ল্যান হতে পারে, দে হ্যাড এ প্ল্যান হতে পারে, কিন্তু দের সাথে হ্যাজ হয় না, কারণ দেটা হচ্ছে প্লুরাল আর হ্যাজ সাধারণত সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে। কি ঠিক আছে কথা? তাহলে হ্যাজ বসে কোন সাবজেক্টের সাথে? সিঙ্গুলার সাবজেক্টের সাথে, এই কারণে দের সাথে কি বসবে না, হ্যাজ বসবে না। দে হ্যাভ এ প্ল্যান অথবা দে হ্যাড এ প্ল্যান। এরপরে শি, দেখো বি মাই টিচার ওয়ান্স, তাহলে কি হবে শি ওয়াজ মাই টিচার। এখন এখানে ওয়ান্স দিছে ফিক্স করে, এখানে চাইলেও কিন্তু আর আমি ইজ লিখতে, বুঝতেছে আমার কথা? যখন ওরা ফিক্স শব্দ দিয়েই দিবে তখন কিন্তু ওর বাইরে যাওয়ার আর সুযোগ নাই, আর যখন ফিক্স দিবে না তখন তুমি ইজও লিখতে পারবা ওয়াজও লিখতে পারবা, সেটা ডিপেন্ড করবে তখন তোমার উপর। এরপরে আই, ধরো এখানে এম এ দিয়ে আমি বলছি, মনে করো মডেল অক্সিলারি ভার্ব হেল্প দেম টুমরো, এই টুমরো শব্দটা টেন্স ইন্ডিকেটর, সেটা ফিউচার টেন্সকে নির্দেশ করতেছে। কাকে নির্দেশ করতেছে? এখন আমি যদি আই ড্যাশ হেল্প, এখানে হেল্প লেখা আছে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, কিসে আছে? তাহলে আমি এখানে মডেল অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারবো। তাহলে সেটা কি হতে পারে? যেহেতু টুমরো আছে, বা সরি যেহেতু টুমরো আছে, তাহলে আমি টুমরো থাকার কারণে এখানে নিয়ে আসবো উইল অথবা শ্যাল। যদি টুমরো না থাকতো তাহলে আমি ক্যান আনতে পারতাম, আমি কুড আনতে পারতাম, আমি শুড আনতে পারতাম, আমি উড আনতে পারতাম। তাহলে মডেল অক্সিলারি ভার্ব 13টার মধ্যে ভার্ব বসানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে একই কথা, যে যখন আমরা টেন্স ইন্ডিকেটর পাবো তখন সেই অনুসারে আমার বাক্যটাকে কমপ্লিট করতে হবে। আর যখন বাক্যের টেন্স ইন্ডিকেটর থাকবে না, টেন্স নির্ণয় কোনো শব্দ থাকবে না, তখন নিজের মতো করে অর্থ মিলে এমন শব্দ সেখানে আমরা সংযুক্ত করব, এবং সেটা অবশ্যই যাতে সূত্রের ভিত্তিতে হয়। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, সালাম গো দেয়ার, আবার প্লেয়ার্স প্লে ইন দ্য ফিল্ড। তাহলে সালাম সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি হবে, গোটা তখন কি হবে? এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম অক্সিলারি ভার্ব, আর এখন আমরা এখানে কি দেখলাম? গোটা প্রিন্সিপাল ভার্ব। গোটা কি ভার্ব? তাহলে অক্সিলারি ভার্ব 24টা, আর প্রিন্সিপাল ভার্ব তাহলে কয়টা হতে পারে? অসংখ্য। তাহলে প্রিন্সিপাল ভার্ব অসংখ্য, মানে যে শব্দগুলোর দ্বারা অ্যাকশন ওয়ার্ড বুঝায়, হওয়া, যাওয়া, করা, খাওয়া, দেখা, শোনা, এই ধরনের, এবং সেটা আমরা একেবারে ঘুমানো থেকে শুরু করে আবার ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত যা করি, ঘুমানোটাও তো একটা কাজ, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিসের ইংলিশ শব্দই হলো, মানে প্রত্যেকটা কাজের ইংরেজি শব্দই হলো প্রিন্সিপাল ভার্ব। তো এই প্রিন্সিপাল ভার্ব এখানে লেখা আছে গো দেয়ার, তাহলে আমি গোর সাথে কি যুক্ত করব? এস অথবা ইয়েস। এখন সেটা আমি কিভাবে বুঝবো? আমরা দেখবা যে গতানুগতিক যে গ্রামার বইগুলো আছে ওখানে লেখা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত, এরকম লেখা আছে না? তা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যদি না চিনি তাহলে এস বাই এস কার সাথে যুক্ত করব? চেনার দরকার আছে না, যে কোনগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। একটু দেখো, এখন আমরা সবাই একটু খাতা কলম বের করো, মানে লিখে নাও এই তথ্যটা। সেটা হলো যে কাদেরকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো, আর কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্ট বসে। যেমন ধরো আয়ের সাথে, মানে আই যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, আয়ের সাথে অ্যাম বসতে পারে, আয়ের সাথে ওয়াজ বসতে পারে, আয়ের সাথে হ্যাভ বসতে পারে, তারপরে আয়ের সাথে হ্যাড বসতে পারে, আয়ের সাথে ডু বসতে পারে, আয়ের সাথে ডিড বসতে পারে, এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, অথবা আয়ের সাথে মডেল অক্সিলারি ভার্ব বসতে পারে। এই হলো মানে অক্সিলারি ভার্বের বিষয়। আর আয়ের সাথে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কারা কারা বসতে পারে? আয়ের সাথে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, ভার্বের পাস্ট ফর্ম বসতে পারে, এবং এই অক্সিলারি ভার্বগুলোকে সাথে নিয়ে, মানে এই অ্যাম ইজ আর ওয়াজ আরকে সাথে নিয়ে V4 বসতে পারে অথবা V3 বসতে পারে। V4 মানে কি? ভার্বের সাথে আইএনজি, am playing, is playing, are playing হতে পারে না? I am playing, I was playing। তাহলে এইরকম অক্সিলারি ভার্বগুলোকে সাথে নিয়ে আইএনজি যুক্ত হতে পারে, আবার এই অক্সিলারি ভার্বগুলোকে সাথে নিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে। যেমন ধরো, তাহলে এতটুকু তো ক্লিয়ার। এটা
যে আমরা অক্সিলারি ভার্ব am was have am এর সাথে I এর সাথে কি কি বসতে পারবে am was have had do did এরপরে মডেল অক্সিলারি ভার্ব যতগুলো আছে সবই বসতে পারবে এবং এছাড়া এদের সাথে যদি আরো প্রিন্সিপাল ভার্ব বসতে চায় সেটা V4 অথবা V3 হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব বসতে পারে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে পারে। এটা গেল I এর সাথে। এবং শুধু প্রিন্সিপাল ভার্ব যদি বসে তাহলে হয় V1 বসতে পারবে অথবা, তার মানে হচ্ছে যে হয় গো বসতে পারবে I এর সাথে অথবা ওয়েন্ট বসতে পারবে। এই দুইটা ফর্ম এখানে ভার্বের সাথে মানে সাবজেক্টের সাথে বসতে পারবে। এবার আসো উই, ইউ, দে, এগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট। উই, ইউ, মাঝে মাঝে ইউটা সিঙ্গুলার হিসাবেও বসে। তো এই প্লুরাল সাবজেক্ট উই, ইউ, দের সাথে বসে হলো তোমার আর বসে, আর বসতে পারবে, তারপর কি বসতে পারবে ওয়ার বসতে পারবে, তারপর হ্যাভ বসতে পারবে, হ্যাড বসতে পারবে, ডু বসতে পারবে, ডিড বসতে পারবে, তারপরে মডেল অক্সিলারি ভার্ব সবই বসতে পারবে এবং এদের সাথে হয় V4 নাহলে V3 বসতে পারবে। ঠিক আছে। আর প্রিন্সিপাল ভার্ব হিসাবে এখানেও এদের পরে V1 অথবা V2 বসবে। তার মানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে হয় গো বসবে এদের সাথে অথবা ওয়েন্ট, এই দুইটা ফর্মে এককভাবে বসতে পারবে। মনে করো যে দে গো দেয়ার, দে, যেমন এখানে আমরা লিখছি প্লেয়ার্স, প্লেয়ার্সটা সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এখানে প্লে লেখা আছে, তাহলে প্লে তখন প্লে হবে, প্লে তখন প্লে হবে অথবা প্লেড হবে, প্লে হবে অথবা প্লেড হবে, কিন্তু প্লের সাথে এর যুক্ত হবে না। বুঝতেছে আমার কথা? তাহলে যেহেতু প্লেয়ার্সটা প্লুরাল তাহলে প্রিন্সিপাল ভার্ব এখানে ব্র্যাকেটে প্লে একটাই দেয়া আছে। কটা দেয়া আছে? একটাই দেয়া আছে। তাহলে সেক্ষেত্রে হয় সেটা V1 হবে না হলে V2 হবে। এই V1 V2 এর বাইরে সে যাবে না। হ্যাঁ যাইতে পারে যদি আবার এখানে আমরা এই প্লে শব্দটার সামনে am is আর was আর যে কোনো অক্সিলারি ভার্ব নিয়ে আসি, তখন আবার কি রকম হবে? আইএনজি যুক্ত হবে, হয় প্লেইং হবে তখন না হলে প্লেড হবে। কি বুঝতেছে আমার কথা? তাহলে এখানে আই গেল, ইউ, উই, দে গেল, এবং এদের সাথে হলো প্লুরাল নাউন থাকবে। কি নাউন থাকবে? প্লুরাল যে কোনো নাউন। তাহলে উই দে ইউ অথবা প্লুরাল নাউনের ক্ষেত্রে এই ধরনের ভার্বগুলো বসবে। আচ্ছা এবার আসো যেটাকে আমরা বলছিলাম, যেটার জন্য আমি লিখলাম সেটা হলো যে হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউন। কি নাউন? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যেটা হবে, যেটাকে আমরা বলি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে কথাটা আমরা বলি, তাহলে হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যেটা বসবে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ইজ, বসবে ওয়াজ, আচ্ছা বসবে হলো তোমার হ্যাজ, বসবে হলো হ্যাড, বসবে ডাজ, বসবে ডিড, এবং এদের পরে মডেল অক্সিলারি ভার্ব যা আছে তাই বসবে। আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে V3 V4 বসতে পারে, কিন্তু একাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে আবার এখানে একটু ব্যতিক্রম বসে, সেটা হলো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে অথবা V2 হবে। তার মানে এখানে হয় গোজ বসবে অথবা প্লেস বসবে, এরকম এস বাই এস যুক্ত হবে, অথবা ওয়েন্ট অথবা প্লেড বসবে। বুঝছো এতটুকু? আচ্ছা তাহলে একটু খেয়াল করো, যেটা আমরা এটা ভালো করে মনে রাখবা যে বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার কথা বলি। মনে আছে তো? আমরা এটা বইও পড়ছিলাম, কিন্তু আমরা এখন থেকে ওই সূত্র আর মুখস্থ করব না। আমরা শব্দ মুখস্থ করব, শব্দই সূত্রে নিয়ে যাবে। শব্দ কোথায় নিয়ে যাবে? সেই শব্দ কি কি, মানে আমরা এতদিন যাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছি আদৌ কি আমরা তাদেরকে চিনি? তারা হলো এই কয়জন। কারা কারা? হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউন। হি, শি, ইট অথবা কি নাউন? সিঙ্গুলার যে কোনো নাউন, এগুলো যদি থাকে এগুলোই হচ্ছে থার্ড পারসন। আর এই থার্ড পারসন হলে দেখো ভার্বগুলো চেঞ্জ হলো গেল না? অক্সিলারি ভার্বগুলো আগে যেখানে আমরা আর ওয়ার লিখলাম সেখানে আমরা ইজ ওয়াজ হয়ে গেল, তাই না? অক্সিলারি ভার্বগুলো কি হয়ে গেছে? ইজ হয়েছে, ওয়াজ হয়েছে, আবার হ্যাভটা এখানে কি হয়ে গেছে? মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, অর্থাৎ হি, শি, ইট এরকম সিঙ্গুলার নাউন থাকে, তাদের সাথে হ্যাজ বসবে। হ্যাড কিন্তু আবার সবার সাথেই আছে। কি বলো? হ্যাড কমন সবার সাথে আছে না? আবার ডিডটাও কমন সবার সাথে আছে, কিন্তু এখানে আগে ছিল ডু, এটা হয়ে গেছে এখন ডাজ। এবং মডেল অক্সিলারি ভার্বগুলো সবার সাথে কমন আছে,
কিন্তু এই মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে কি যুক্ত হলো, আইএনজি যুক্ত হলো অথবা কি যুক্ত হলো, V3 যুক্ত হলো। সেক্ষেত্রে খেয়াল করো ভার্বের সাথে এস বাই এস মানে প্রিন্সিপাল ভার্ব যদি এই হি সি ইট অথবা সিঙ্গুলার নাউনের পরে যদি প্রিন্সিপাল ভার্ব বসে সেগুলো দেখতে কেমন হবে, যে ভার্বের সাথে হয় এস বাই এস যুক্ত হবে নাহলে ভার্বটা পাস্ট টেন্স হবে, এস বাই এস যুক্ত হবে নাহলে ভার্বটা কি হবে, পাস্ট টেন্স হবে। সেটা যে দেখো গোজ অথবা প্লেজ অথবা ওয়েন্ট অথবা প্লেড। তাহলে এবার আসো যে আমরা সালাম, এখন সালাম কি গোজ লিখবো না গোজ কেন লিখবো, গোর সাথে ইয়েস কেন দিব, তা আমি তো গোর সাথে এসও দিতে পারি। কেউ বলতে পারবা, মানে আমি গোর সাথে এস না ইয়েস যুক্ত করবো, আর যদি ইয়েসই যুক্ত করি কেন যুক্ত করব, হ্যাঁ নিয়ম ওটা, সে নিয়মটাই তো আমি জানতে চাচ্ছি, একটু নিয়মটা বলো। মনে করো আমরা প্রিন্সিপাল ভার্ব গো, একটু খেয়াল করো কথা বলো না, প্রিন্সিপাল ভার্ব লেখা আছে গো, আমি এখন এর সাথে আমি প্রথমে জানলাম যে যেহেতু হি বা আব্দুল সালাম লেখা আছে তার মানে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে এরপরে যেহেতু একটাই ভার্ব দেওয়া আছে গো, তাহলে এই একটাই ভার্ব গো দেওয়া থাকার কারণে সেটা হয় ওয়েন্ট হবে না হলে গোজ হবে। এখন আমি গোর সাথে ইয়েস যে যোগ করব সেটা কেন যোগ করব সেটাই হলো আমার প্রশ্ন, নাকি এস যোগ করব। আমরা একটু এই সাইডের স্লাইডটা দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো সেটা হলো যদি যে ভার্বটা বাক্যে দেয়া থাকবে বক্সে হোক আর পাশে হোক, সেই ভার্বের শেষের লেটারটা যদি কনসোনেন্ট হয় তাহলে এস যুক্ত হবে। কি যুক্ত হবে, যেমন ওখানে এই যে ওয়াক লেখা আছে, খেয়াল করো ওয়াক, প্লে, খেয়াল করছো এখানে কি লেখা আছে ওয়াক, ওয়াকে কি লেখা আছে এখানে কে, কি লেখা আছে, তাহলে কে সাথে কি যুক্ত করব আমরা, এস, কে সাথে কি যুক্ত করব আমরা, এস, যেহেতু কেটা কনসোনেন্ট, কেটা কি, আর এখানে গো বানানের ওটা কি ভাওয়েল, শেষের লেটার ওটা কি, তাহলে শেষের লেটার ও ভাওয়েল থাকলে তখন কি যুক্ত হবে, আর কনসোনেন্ট থাকলে, কনসোনেন্ট থাকলে ভাওয়েল থাকলে, কনসোনেন্ট থাকলে, আবার বলো বুঝি নাই, হ্যাঁ হ্যাঁ শেষের লেটারটাই লক্ষ্য করতে হবে, মানে আমাদের শেষের লেটার ওই রাইট ফর্ম ভার্বের বক্সে অথবা গ্যাপে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বের শেষের লেটারটা খেয়াল করতে হবে, সেই লেটারটা যদি কনসোনেন্ট হয় তাহলে এস যুক্ত হবে, সেই লেটারটা যদি ভাওয়েল হয় তাহলে ইয়ে যুক্ত হবে। এখন এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে হয়। কিসের ক্ষেত্রে হয়, যে শেষের লেটারটা অনেক সময় ওয়াই হয়, এখন ওয়াইটা অনেক সময় আই হয়ে যায়, কি হয়ে যায়, এখন ওয়াইটা কখন আই হয় এই ব্যাপারে ধারণা আছে তোমাদের, জোরে বলো শুনি নেই, মানে ওয়াই এর পূর্বে যখন কি থাকে ওয়াইটা, বসো ধন্যবাদ, ওর জন্য ওটা হাততালি দাও সবাই। এখন যে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট যদি থাকে তখন ওয়াইটা কি হয়ে যাবে, আই হবে। যেমন এখানে আমি লিখছি যে ট্রাই, দেখা যাচ্ছে সবার টি আর ওয়াই, তাহলে ওয়াই এর পূর্বে আরটা ভাওয়েল না কনসোনেন্ট, কনসোনেন্ট, এই কারণে ওয়াইটা কি হয়ে গেল, আর আইটা ভাওয়েল না কনসোনেন্ট, তখন আইটা ভাওয়েল, এই জন্য ইয়েস যোগ হবে। কি বুঝছো আমার কথা, তাহলে ওয়াই আই হয়ে গেল, আর যেহেতু ওয়াইটা আই হলো তাহলে আইটা ভাওয়েল, তাহলে ভাওয়েলের সাথে তখন আমরা কি যুক্ত করব, ইয়ে যুক্ত। কি ক্লিয়ার বিষয়টা, তাহলে আমরা খেয়াল করব যে শব্দের শেষের লেটারটা যদি ওয়াই হয় এবং ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তখন ওয়াইটা কি হয়ে যাবে, আই হবে, আর আই হলে তখন অটোমেটিক আই যেহেতু ভাওয়েল তার সাথে ইয়ে যুক্ত হবে। তাহলে ওয়াই এর বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। তারপরে ভাওয়েল হলে আমরা ইয়েস দেব সেটাও জানলাম, কনসোনেন্ট হলে এস দেব সেটাও জানলাম। কিন্তু ব্যতিক্রম ওই যে সিভি, আর একটা চমৎকার কথা মনে পড়ে গেল, সেটা হলো আমরা ধরো এরকম লিখি, ক্যাট, তাহলে আমরা এটা কি দা ক্যাট বলি না দি ক্যাট বলি, ভাওয়েল হলে, ভাওয়েল হলে, কনসোনেন্ট হলে দা, ভাওয়েল হলে দি, কনসোনেন্ট হলে দা। ভালো করে বুঝো, তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, দা
দাদির সিভি। হ্যাঁ, দাদির সিভি মানে কি? মানে দাদির সিভি মানে হচ্ছে মানে অর্থাৎ কনসোনেন্টের পূর্বে দা আর ভাওয়ালের পূর্বে দি, তাহলে দা দি। বুঝলেন কথা? দাদি কার কার আছে বাড়িতে? আছে না দাদি? নাই? অনেকেরই আছে, অনেকের নাই, তাই না? দাদা দাদা দাদি অনেকের 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 আসলে সম্পদ, অনেকের একটা রহমত। যার নাই সেই বুঝে দাদা দাদি কি জিনিস, তাই না? যাই হোক, আমরা যেটা বলছিলাম একটু খেয়াল করো তাহলে, মানে দাদির সিবি মনে রাখলে আরো সহজ হবে। কার সিবি? দাদির সিবি, মানে কনসোনেন্টের আগে দা, ভাওয়ালের আগে কি? আমি কিন্তু ওখানে লিখছি, দেখো সিভি মানে কনসোনেন্টের কারণে এস হবে আর ভাওয়ালের কারণে কি হবে? তবে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, একটু খেয়াল করো। এই সূত্রটা হচ্ছে যে শব্দটা ভার্ব বাক্যে দেয়া থাকবে, যে ভার্বটা বাক্যে দেয়া থাকবে, সেই ভার্বের শেষের লেটারগুলো যদি এরকম হয়, দেখতে কিরকম হয়? এস এস হয়, সি এস হয়, আই এস এস হয়, অথবা এক্স হয়, তখন ই এস যুক্ত হবে। কি যুক্ত হবে? কি যুক্ত হবে? কখন যুক্ত হবে? যেমন আমি বললাম যে উইশ, কি লেখা আছে? কি লেখা আছে? উইশ। তখন আমি এই উইশের শেষে আই এস এস আছে কিনা? আছে তো, নাকি? তাহলে তখন আমরা এখানে কি যুক্ত করব? ই এস যুক্ত করব। এস, শুধু এস লেখার কোনো সুযোগ নাই, যদিও শেষের লেটারটা কনসোনেন্ট। এটাই হলো ব্যতিক্রম। কি বুঝতেছো আমার কথা? তাহলে এটা একটা ব্যতিক্রম, এবং এই ধরনের প্রশ্নই বিসিএস সহ বিভিন্ন জায়গায় আসে। আমরা মনে করি যে কনসোনেন্ট আছে, এস দিব, কিন্তু আসলে হয়ে যায় ইএস। বুঝতেছো আমার কথা? আমি সূত্র যেটা জানি যে কনসোনেন্ট মানে এস, ভাওয়াল মানে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে সব কনসোনেন্ট সব ভাওয়ালের ক্ষেত্রে হয় না। এই ব্যতিক্রমটা মাথায় রাখবো আমরা, যে এস এস, সি এস, আই এস এস অথবা এক্স, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি যুক্ত করব? কি যুক্ত করব? ইএস যুক্ত করব। তার মানে আমরা জানলাম যে আই 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 এর ক্ষেত্রে কোন কোন ভার্ব বসে, জানছি তো নাকি? তারপরে উই, দে, ইউ এর পরে কোন কোন ভার্ব বসে সেটা আমরা জানলাম। তারপরে আমরা জানলাম যে হি, সি, অর্থাৎ যাদেরকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে এতদিন জানি, সেই সিঙ্গুলার সাবজেক্টের পরে কোন কোন ভার্বগুলো বসতে পারে সেটাও আমরা জানলাম। এরপরে আমরা তাহলে ওই এতক্ষণ যে রুলসগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সেই রুলসগুলোকে খুব সংক্ষেপে মনে রাখার জন্য, মানে দুইটা শব্দে, কয়টা শব্দে? দুইটা শব্দে মনে রাখার জন্য আমি এখানে কথাটা লিখছি, দেখো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট। আমি কিন্তু অলরেডি প্রায় 8 থেকে 10টা রুলস এর মধ্যে আলোচনা করে ফেলছি। তাহলে আমরা উদাহরণ থেকে সূত্রে গেলাম, কোথায় গেছিলাম? মানে এতক্ষণ যত উদাহরণ প্র্যাকটিস করলাম তার সূত্র কোনটা? কথা কনা। এতক্ষণ যত উদাহরণ প্র্যাকটিস করলাম তার মূল যে বাণী, যেটা মূল সূত্র, যেটা সেই সূত্রই হলো এটা, যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল সাবজেক্ট। তাহলে মনে রাখা সহজ না কঠিন? এখন মানে সূত্রটা আমরা কিন্তু এতক্ষণ প্র্যাকটিস করলাম, উদাহরণ থেকে আমরা সূত্রটা বের করে ফেললাম, যে এগুলার মূল কথাটা, এগুলার মূল যে কথাটা দেখলাম বা মূল মেসেজটা আছে এরকম, যেগুলো আমরা সিঙ্গুলার সাবজেক্ট দেখলাম সেগুলোর ভার্বগুলো কি হলো, আর যেগুলো আমরা প্লুরাল সাবজেক্ট দেখলাম সেগুলোর ভার্বগুলো কি হলো, প্লুরাল হলো। তার মানে আমরা মোটামুটি এটা নিশ্চিত যে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব হবে। এবং আমরা ব্যতিক্রমগুলো জানলাম যে কোথায় কোথায় ওয়াই থাকলে কি হবে। ওয়াই থাকলে কখনো আই হয়, কখনো আবার ওয়াই থাকে। কি বলো, তাই থাকে না? তুমি বলো তো, কখন ওয়াইটা আই হয় আর কখন ওয়াই থাকে? ভাওয়াল থাকলে আই হবে, আর যদি ভাওয়াল না থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে তখন ওয়াইটা, তাহলে ভাওয়াল থাকলে আই হবে। আচ্ছা তুমি বলো। হ্যাঁ তুমি বসো, ধন্যবাদ। ওয়াইটা আই হয়ে যাবে, আর যদি কনসোনেন্ট না থাকে, আমরা ওর জন্য একটু হাততালি দিই সবাই। আচ্ছা বসো, ধন্যবাদ। তাহলে আমরা জানলাম যে ওয়াইটা কি হবে, আই হবে তখনই যখন তার পূর্বে কনসোনেন্ট থাকবে। তার মানে সিসি, সিসি বুঝো? এই যে আমি এখানে লিখছি সিসি, মানে অনেক সময় বলে না সিসি তুমি এত খারাপ, তাই না? তা আমরা খারাপ হইতে চাই না, আমরা সিসি মনে রাখবো। আবার দেখবা যে ইমেল পাঠাইতে গেলে সিসি লিখতে হয়, তাই না? কার্বন কপি, কি কপি? তাহলে এখন এখানে আমরা এই সিসি মানে হচ্ছে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আর ভিসি থাকলে, ভিসি বুঝো? ভাইস চ্যান্সেলর। ঢাকা ইউনিভার্সিটিতে আছে না ভাইস চ্যান্সেলর, যত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আছে। তো ভিসি থাকলে মনে রাখবা যে সিসি থাকলে আই হবে, ভিসি থাকলে ওয়াই হবে। সিসি থাকলে কি হবে?
সি সি থাকলে আই হবে, আর ভিসি থাকলে ওয়াই ওয়াই এ। মনে রাখার সহজ উপায় যে সিসি থাকলে আই হবে আর ভিসি থাকলে ওয়াই হবে, শেষ। সিসি আই ভিসি ওয়াই, সিসি আই ভিসি কি। তা আমার মনে হয় যে তোমরা অনেক কিছু জানলা। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। প্রশ্ন আছে কারো থাকলে করতে পারো। কোনো জানার থাকলে যে স্যার আমি এই এতক্ষণ আমি তো কথা বলে গেলাম এতক্ষণ, আসলে তোমাদের কোনো জানার থাকলে জিজ্ঞেস করতে পারো, না হলে আমরা শেষ করব। আমরা কিন্তু আজকে বেসিক যে বিষয়গুলো রাইট ফর্ম ভার্বে সেটা জানলাম। আশা করি ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে সেশন বা ক্লাস হবে ওই ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বে আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস, যেগুলো তোমাদের পরীক্ষা, যেহেতু তোমাদের 24 তারিখে পরীক্ষা প্রায় আর বেশি দিন নাই, আজকে 3 তারিখ, তো আমরা এর মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করবো আর যে কয়দিনে আমরা ক্লাস পাবো ওই ক্লাসগুলোকে কাজে লাগানোর জন্য। তোমরা যারা এখানে উপস্থিত আসো আর যারা উপস্থিত নাই তাদের কাছে এই আমার মেসেজটা পৌঁছে দিবা যে স্যার আসতে বলছে, রেগুলার ক্লাস করতে বলছে। আর যারা অনুপস্থিত আছে তারা চাইলে বাড়িতে বসেও আমার এই ক্লাসটা দেখতে পারবা। আমার কথা বলো না, আমার এই ক্লাসটি কিন্তু এখন নীলফামারী অনলাইন স্কুল এই পেজে এই ক্লাসটি লাইভ যাচ্ছে। পাশাপাশি তোমরা পরবর্তীতে আমার সিংড়িয়া উচ্চ বিদ্যালয়ের যে পেজ আছে, আমাদের স্কুলের পেজ, সিংড়িয়া স্কুলের পেজে পাবা। আমার যে মানে ফেসবুক টাইমলাইন আছে বা আমার যে পেজ আছে ফেসবুক পেজ, সেখানেও তোমরা পাবা। পাশাপাশি হলো রংপুর অনলাইন, কৃষকগঞ্জ অনলাইন সহ আমাদের যে অনলাইন পেজগুলো আমাদের আছে মানে শিক্ষকদের ক্লাস প্রচারের জন্য, সেই সবগুলো পেজেই আমার আজকের এই ক্লাসটা পাবা। তো যারা আজকে এখানে উপস্থিত আছে আর যারা উপস্থিত থাকতে পারে নাই কোনো কারণে, তাদেরকে জানাই দিবা, তারা চাইলে এই ক্লাসগুলো সেখান থেকে তারা সংগ্রহ করতে পারবে, দেখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনা আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।